নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক হবার কথা রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ নেতাদের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। আর এই বৈঠকের আলোচনা ও ফলাফলের উপর নির্ভর করে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে বিএনপি। তবে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হতে না পারলে রোডম্যাপ চেয়ে কর্মসূচি দিতে পারে দলটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আজ তো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনা হবে, কিন্তু কোনো কারণে রোডম্যাপ না পেলে বিএনপি কর্মসূচি দেবে এমনটি জানিয়েছে। তো পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? অদিতি, পরবর্তী পদক্ষেপটি আসলে আজকের এই যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকের পরে তারা নির্ধারণ করবেন। তো এখন থেকে ঠিক বেলা 11টা বাজে, ঠিক আমরা যতদূর এর আগে জানতে পেরেছি, ঠিক বেলা 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সাথে আজকের যে বৈঠক সেই বৈঠকের সময় দিয়েছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দলের এই আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে মূলত মূল যে এজেন্ডা সেটি হচ্ছে নির্বাচন কবে সেটি বিএনপি জানতে চাইবে এবং নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ যেন প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা পান সেটি তাদের প্রত্যাশা, এমনটি আমাদেরকে এর আগে জানানো হয়েছে। এর আগে আপনি জানেন যে বিএনপির সাথে গেল ফেব্রুয়ারিতে লাস্ট সবশেষ বিএনপির যে বৈঠক সংলাপ সেটি অনুষ্ঠিত হয়েছিল যমুনায় এবং সেই বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছিলেন আমাদের যে মধ্য ফেব্রুয়ারির মধ্যেই একটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রধান উপদেষ্টা দিবেন। তবে সম্প্রতি সময় আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সেই বৈঠকে তিনি কমিশনের যারা সভাপতি রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেন নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই লক্ষ্যে যেই সংস্কার কার্যক্রমগুলো তারা হাতে নিতে চাচ্ছেন সেগুলো দ্রুত শেষ করার তাগিদ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে প্রধান উপদেষ্টাও যেটি জানিয়েছিলেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচনটি করতে চান। তবে বিএনপি সে বিষয়ে আসলে সন্তুষ্ট নয়। তারা যেটি বলছেন যে দেশের বর্তমান যে পরিস্থিতি, দেশের স্থিতিশীলতা ফেরানো, দেশের যে রাজনৈতিক সংকট সবকিছু মিলিয়ে আসলে একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে আসলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি এবং সেই নির্বাচনটি তারা প্রত্যাশা করছেন এবং সেই নির্বাচনের যে রোডম্যাপ সেটি তারা দীর্ঘদিন থেকে বলে আসছেন। তবে স্পষ্ট কোনো রোডম্যাপ এখনো সরকারের পক্ষ থেকে, যদিও বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তবে সে বিষয়ে আসলে নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে স্পষ্ট কোনো রোডম্যাপ এখনো পাওয়া যায়নি। তো সেই স্পষ্ট ধারণা পেতেই আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিএনপি নেতারা এর আগে যে সভা সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায় তারা দাবি তুলে আসছিলেন যে একটি নির্বাচনের তারিখ নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে এবং কাকে সুযোগ দিতে নির্বাচন বিলম্ব করা হচ্ছে এরকম প্রশ্ন বিএনপি নেতারা তুলেছেন। তো সবকিছু মিলিয়ে আসলে একটি সমাধান সবাই চান বিভিন্ন রাজনৈতিক মহলে। আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনে যেই দলগুলো তাদের মতামত জমা দিয়েছে সেখানে সংস্কারের একটি বিষয় রয়েছে এবং আগামীকাল বিএনপির সাথে সেই ঐক্যমত্য কমিশনের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই সংলাপে রাজনৈতিক দলগুলো যেই বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছবে সেই সংস্কারগুলো শেষে নির্বাচনের পথে তারা হাঁটবেন এমনটি কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে নির্বাচনকালীন যে সংস্কার, নির্বাচন অনুষ্ঠানের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো শেষে দ্রুত নির্বাচন দেওয়া হোক এমনটি তারা দাবি করছেন এবং সেই ধারণা নিতেই আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং শফিকুল, আপনি যেমনটি বলছিলেন যে 12টায় শুরু হবে এই বৈঠক, আপনি খোঁজখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো খবর জানতে পারবো। দর্শক সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন এতক্ষণ। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একটি বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে, গেল রবিবার লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সাথে জামায়াতে ইসলামীর নেতাদের এই সাক্ষাৎ হয়েছে। প্রায় 2 সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি। জামায়াতের আমির বলেছেন, তারা একসাথে অনেকদিন কাজ করেছেন। জামায়াতের আমির শফিকুর রহমান 4 এপ্রিল ব্রাসেলস সফরে যান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামায়াত আমিরের। সকল শর্ত পূরণ করে দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই কাজে তাদের মাস 2 সময় লাগবে বলে জানালেন দলটির নেতারা। নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন 20 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিলেও বিষয়টি নিয়ে কমিশনের সাথে আলোচনায় বসতে চায় দলটি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। নতুন রাজনৈতিক দল গড়ার 1.5 মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে নতুন দলের নিবন্ধনের জন্য চলতি মাসে 20 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন পেতে দেশের অন্তত 1/3 জেলায় এবং 100টি উপজেলায় দলীয় কার্যালয় থাকতে হবে। অন্তত 200 ভোটারের স্বাক্ষর সহ সমর্থন থাকতে হবে। বিগত সংসদে প্রতিনিধিত্ব করেছেন এমন একজন সাংসদের সমর্থন থাকতে হবে। তবে 20 তারিখের মধ্যেই এসব শর্ত পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন এনসিপির নেতারা। আগামী 2 মাসের মধ্যে শর্তগুলো পূরণ করে নিবন্ধনের আবেদন করতে চায় দলটি। আমরা বলবো যে 20 এপ্রিল আমাদের জন্য যথেষ্ট না। আর ওই যে আমাদের যে উদ্বেগগুলো আছে সেগুলো আমরা জানাবো। আমরা এরপরে তাদের কাছে বলবো যে আমাদের সময় দরকার। এখন সময়টা তারা কতটুকু বলবে আর আমরা কাজ করতে গেলে বুঝবো যে আমাদের কত সময় লাগবে। তোমরা আমরা ধারণা করতে পারি যে আমাদের কাজটা যেহেতু আমরা শুরু করেছি 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা এটা গুছিয়ে উঠতে পারবো। তো সব মিলে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ডকুমেন্টসগুলো রেডি করাতেই আমাদের একটু সময় লাগবে আর কি। আর আমাদের অফিস তো আছেই, 50,000 পৃষ্ঠার ডকুমেন্টস তৈরি করা সেটা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল এই অল্প সময়ের মধ্যে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই শর্তগুলোকে জটিল উল্লেখ করে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় বসতে চায় এনসিপি। তবে আগামী 2 মাসের মধ্যে দলীয় প্রতীক চূড়ান্ত করার কথাও জানায় দলটি। তো সেই ক্ষেত্রে আমরা ইসির কাছে আমাদের জানতে চাইবো, আমাদের একটা টিম যাবে খুব রিসেন্টলি, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে, যে এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বদিউল আলম মজুমদারের নেতৃত্বে তারা আরপিও সংশোধনী প্রস্তাব করেছে অনেকগুলো। তার মধ্যে আছে যেমন ধরুন সবচেয়ে মেজরটা হচ্ছে যে আপনার সারা দেশে 5,000 ভোটার থাকলেই হবে, মানে ভোটার যদি আপনি তালিকা দেখাতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 21টা জেলা না, টোটাল জেলার বাংলাদেশের সকল জেলার মধ্যে 10% জেলায় যদি আপনার অফিস থাকে তাহলেই চলবে। দ্যাট মিনস 6.4 জেলা, মানে 7টা জেলা। দল নিবন্ধনের শর্ত শিথিল না হলেও বিদ্যমান নিয়মেই নিবন্ধনের প্রস্তুতি আছে বলেও জানান দলটির নেতারা। আমাদের আপনারা জানেন যে আমাদের 400+ থানা কমিটি আমাদের পার্টি হওয়ার আগেই ছিল, এবং হচ্ছে আমাদের বৈষম্য এবং নাগরিক কমিটির ছিল, যেটা দুইটা সমন্বয়ে মূলত হচ্ছে আমরা আমাদের আপনার কমিটিটা নাগরিক পার্টি করেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমাদের বেশি ব্যাক পেতে হবে। জেলা অফিসের ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় জেলা অফিস হয়েছে, কিন্তু যেহেতু রোজা এবং ছিল, ফলে আমরা জেলা অফিসগুলো এখনো করতে পারিনি। জেলা অফিসটা হয়ে যাবে এর মধ্যে, এবং এই কাজগুলো আপনি দেখতে পাবেন যে এখন যেগুলো মনে হচ্ছে যে কিছুই হয় নাই, আগামী 1 মাসের মধ্যে এই সবগুলো এক ধাক্কা হয়ে যাবে। 20 এপ্রিলের আগেই প্রবাসী ভোট, নির্বাচনের পরিকল্পনা, নিবন্ধনের শর্ত শিথিল করা ও কমিশন পুনর্গঠন সহ নানা বিষয়ে নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় আগ্রহী জাতীয় নাগরিক পার্টি। রাশেদ আনিস, 71, ঢাকা। বাংলাদেশের ভবিষ্যৎ দেশের জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এমন কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এ সময় বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ট্যামি ব্রুস। এদিনের ব্রিফিংয়ে
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে মন্তব্য করেছেন ট্যামি ব্রুস। 3 দিনের সফরে ঢাকায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এনচুলিকের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার রাতে ফেসবুক পেজে লুৎফে সিদ্দিকী একথা জানান। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লেখেন, উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানাই। বাংলাদেশের পক্ষ থেকে তাদের বাণিজ্য এজেন্ডায় দ্রুত ও গঠনমূলক সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাও জানান লুৎফে সিদ্দিকী। এদিকে রাতের মধ্যেই পৌঁছাবেন পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা, মিয়ানমার পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। মার্কিন প্রতিনিধি দলটি সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে। এরপর তাদের পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে আজ ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এছাড়া সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূলত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন। সেজন্য এই সফরের তারিখ চূড়ান্ত করতেই এই বৈঠক। এছাড়া বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 2010 সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব। এছাড়া অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সবশেষ বৈঠক হয় 2005 সালে। এ বিষয়ে জানবো বিস্তারিত। 71 টেলিভিশনের নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, যুক্তরাষ্ট্রের 2 প্রতিনিধি দলের এই সফরে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আর আজ তাদের কি কি কর্মসূচি রয়েছে? অদিতি, আপনি যেমনটা বলছিলেন যে আমেরিকার যে অর্থাৎ যুক্তরাষ্ট্রের 2জন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন বা আসবেন। আজকে সকালে আসার কথা আসলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যিনি উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের, এবং তার পরপরই কিন্তু আসার কথা রয়েছে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক যিনি উপসহকারী আপনার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এবং আপনি আসলে জানেন যে অ্যান্ড্রু হেরাপের সাথে যিনি মায়ানমারে নিযুক্ত আপনার আমেরিকান রাষ্ট্রদূত যিনি রয়েছেন তারও আসার কথা। এবং আপনি বলছিলেন আসলে আমরাও যেমনটা জেনেছি কূটনৈতিক সূত্রে যে তারা শুরুতে আমেরিকান দূতাবাস যেটা রয়েছে আমাদের ঢাকাস্থ, সেখানে যে কর্মকর্তারা রয়েছে কর্মকর্তাদের সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে। তারা মূলত জানবেন যে জানার চেষ্টা করবেন এই দেশের বর্তমান অবস্থা। এবং আপনি জানেন যে আমাদের দেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে এবং 8 মাস পরে তারা কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে কাজ করছে সেই বিষয়ে খোঁজ নিতে পারেন। এবং তারপরেই কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে প্রধানতম যে 3টি দল বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলাম, তাদের সাথে এক ধরনের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা যেমনটা জেনেছি যে এনসিপির সাথে বেলা 3টা 15 বাংলাদেশের সময়ে তাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। মানে একই ধারাবাহিকতা জামায়াতে ইসলাম এবং বিএনপির সাথে যে বৈঠক হবে, সেই বৈঠকে আসলে যে বাংলাদেশে কীভাবে একটি আপনার গণতন্ত্রের রূপান্তর করা যায়, বিশেষ করে যে আপনি জানেন গেল 16 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। গণতন্ত্র নির্বাচনের নামে গণতন্ত্রকে এক ধরনের ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু ছাত্র
জনতার যে গণ অভ্যুত্থান। সো যে বিষয়টা আসবে যে ডেমোক্রেসিকে কীভাবে আরও স্ট্রং করা যায়, পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশের যে একটি শুল্ক একটি যে যুদ্ধের নীতি অনুযায়ী বাংলাদেশের উপর একটি পাল্টা শুল্কের হার যে দিয়েছিল আমেরিকা, তারপরও কিন্তু 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু এটি পার্মানেন্ট সমাধান আসলে কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এবং আজকের এই 3 দলের বৈঠকের সাথে কিন্তু আমরা জেনেছি যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে তৌহিদ হোসেন, তার সাথে বৈঠক হবে এই দলটির খলিলুর রহমান, যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, বিশেষ করে তিনি কাজ করেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে, তার সাথে এক ধরনের বৈঠকের সময় আমরা জেনেছি। মোটা থেকে বলতে গেলে যে আমাদের যে ক্রাইসিসগুলো রয়েছে, বিশেষ করে রোহিঙ্গা ক্রাইসিস, তারপর আমাদের যে শুল্ক হার থেকে শুরু করে ডেমোক্রেসির রূপান্তর, সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েই এই বৈঠক হবে। এবং যেহেতু প্রথমবারের মতো আসলে ট্রাম্প সরকার বা প্রশাসনের দুজন মন্ত্রী, সহকারী মন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং তারা মোহন, এছাড়াও আগামীকালও তো আসলে আরো একটি কর্মসূচি রয়েছে, মানে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। তো এই উপলক্ষে আজ পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় পৌঁছানোর কথা, তিনি কি এসে পৌঁছেছেন কিনা এবং সেই বৈঠকটি ব্যাপারে কিছু জানতে পেরেছেন যে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে? যেহেতু মায়ানমারের যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছে তাকে নিয়ে আসার কথা রয়েছে এবং তিনি আসবেন বলে আমরা কূটনৈতিক সূত্রে জেনেছি। অদিতি, ছিলাম এবং বৈঠক সংক্রান্ত আরো খবরাখবর নিশ্চয়ই আমরা পরবর্তীতেও জানবো। দর্শক সহকর্মী মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন ৭১ টেলিভিশনের নিউজ সেন্টার থেকে। কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জেলার 5টি সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে এই অবরোধ কর্মসূচির ডাক দেয়। অবরোধের কারণে এরই মধ্যে ঢাকা কুমিল্লা মহাসড়কের যানজট সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এনামুল হক, যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে। এনামুল, 6 দফা দাবির কথা আমরা শুনছি, কি কি আছে শিক্ষার্থীদের দাবির মধ্যে? তাদের সাথে কর্তৃপক্ষের কোনো ধরনের আলোচনা কি এর মধ্যে হয়েছে কিনা? দ্বিতীয় আলোচনা হয়েছে, তবে উত্তাল এই সড়ক এবং আপনি দেখছেন কয়েক হাজার শিক্ষার্থীরা সেখানে কিন্তু তারা রাজপথ এবং কোটবাড়ি বিশ্ব রোড থেকে তারা পলিটেকনিক্যাল থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যাচ্ছে। এই 6 দফার দাবিগুলো কি? 6 দফার দাবিগুলো হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর, ক্রাফট ইনস্ট্রাক্টরদের মানে সহকারী শিক্ষক পদে হাইকোর্টের একটি রায়, যিনি যেই প্র্যাকটিক্যাল যে ইনস্ট্রাক্টরকে মাত্র এসএসসি পরীক্ষার পাশ করার পরে সে যোগদান করে, তাকে জুনিয়র শিক্ষক হিসেবে মেনে নিতে চাচ্ছে না তারা। এবং সেই ক্রাফট ইনস্ট্রাক্টরের অবৈধ যে পদোন্নতি, সেটা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা বাতিল তারা চাচ্ছে। সেই সাথে কিন্তু তারা চাচ্ছে আলাদা তাদের বোর্ড গঠন করা হোক। এই উন্নত চিকিৎসার জন্য 4 বছর মেয়াদি যে এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে, তাদের যে কারিকুলামটি সেটি মানসম্পন্ন করে ইংরেজি মাধ্যম চালু হোক। শুধুমাত্র তাই নয়, উপসহকারী, প্রকৌশলী এবং সমান 10ম গ্রেডে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকা সত্ত্বেও তাদের যে সরকারি এবং স্বায়ত্তশাসিত স্বনির্ধারিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে তাদের আইনি ব্যবস্থা তারা চাচ্ছে। এবং তারা বলছে মেধার জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার কারিগরি শিক্ষা, আর এই কারিগরি শিক্ষার জন্য তারা কারিগরি বোর্ড গঠনের দাবি তারা জানাচ্ছে। আমি যদি কয়েকজনের সাথে আপনার কথা বলে দিই, এই যে আপনাদের আন্দোলনটি আসলে কি দাবি? এই আন্দোলনটি হচ্ছে মূলত আমাদের যে অবৈধভাবে ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তো এই অবৈধ মামলা যে আপিল করা হয়েছে সেটার বিরুদ্ধে মূলত আমরা আন্দোলন করছি। কারণ 15 থেকে 17 গ্রেডে যারা চাকরি পায় তারা যদি আমাদের শিক্ষক হিসেবে নিয়োগ পায়, তাহলে সেখানে আমরা কোনো রকমের কোনো সুবিধা পাচ্ছি না, কারণ তারা আমাদের কারিগরি বহির্ভূত। তো সে কারণে আমরা আমাদের কারিগরি বহির্ভূত যদি শিক্ষকদের দ্বারা শিক্ষিত হয়, সেখানে আমাদের ভিত্তি খুবই দুর্বল হয়। এই কারণেই মূলত এই দাবি। আসলে উত্তাল এই 6 দফার দাবি, তারা শুধু এই যে জনবল কারিকুলাম পরও কিন্তু এই শিক্ষকদের জনবলও কিন্তু সংকট রয়েছে। এই জনবলের সংকটও কথা কিন্তু তারা বলছেন আজকের এই 6 দফা দাবিতে কোটবাড়ি বিশ্ব রোডের পথে তারা যাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা অবরোধের জন্য কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর একটু পরেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আপনি দেখছেন যে কোটবাড়ি যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে উত্তাল ছাত্রী এবং পিছনে রয়েছে কয়েক হাজার কিন্তু শিক্ষার্থী।
শিক্ষার্থীরা পাঁচটি যেই আমাদের যে কলেজ রয়েছে, 5টি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে 5টি কলেজ রয়েছে, এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে একযোগে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। তাদের প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ থেকে ক্রাফট যে ইনস্ট্রাক্টর যে রয়েছে, যে অবৈধ পদোন্নতি, সেই পদোন্নতি যে রায়টি দিয়েছেন হাইকোর্ট, সেই রায়টি যেন অবিলম্বে তারা বাতিল করতে হয়, সেই কথাটিতে বলছে। দেশের বর্তমান প্রেক্ষাপট, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে কারিগরি শিক্ষার ব্যবস্থার মান উন্নয়ন। পাঁচটি যেহেতু ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখানে রয়েছেন, কাজেই বিপুল জনসমাগম হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা তাদের দাবিতে অনড় এমনটি জানাচ্ছিলেন। ধন্যবাদ এনামুল সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাতে অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ অভিযান চালাবে ডিএনসিসি কর্তৃপক্ষ। সেখানে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। অভিযানের খবর জেনে নেব তার কাছ থেকে। সাকিব, উচ্ছেদ অভিযানটি কি শুরু হয়েছে কিনা, আর এই অভিযান নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? অভিযানটি এখনো চলমান রয়েছে আগারগাঁয়ের শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে এবং সোহরাওয়ার্দী হাসপাতালের পাশে যে রোডটি রয়েছে সেই রাস্তায় ফুটপাতে বেশ কিছু দোকান ছিল, সেই দোকানগুলো আসলে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এখানে মূলত শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে এই রাস্তাটিতে দিয়ে মূলত হাসপাতালে আগত রোগীরা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করেন, ফলে যেহেতু এই রাস্তার ফুটপাতগুলো চলাচলের জন্য রাখা হয়েছিল, কিন্তু দোকানপাট থাকায় আসলে তাদের চলাচলে বেশ অসুবিধা হচ্ছিল এবং পাশাপাশি রোগী যারা আসছিলেন তাদেরও এখানে আসলে হাঁটা চলায় অসুবিধা হচ্ছিল এবং অবৈধভাবে এই দোকানগুলো স্থাপন করা হয়েছিল। সেই কারণেই তারা আসলে আজকে এখানে অভিযান পরিচালনা করেছেন এবং দোকানগুলো উচ্ছেদ করেছেন। অভিযান এখনও শেষ হয়নি। এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। আমরা একজন শিক্ষার্থীর কাছে একটু আসলে জেনে নিতে চাই, এখানে তো ফুটপাতগুলোতে আসলে দোকানপাট ছিল, আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছিল এখানে? এই দোকানপাটগুলোর কারণে দেখা গেছে রাস্তা অলমোস্ট অর্ধেকটাই ব্লক হয়ে থাকতো। তো আর এটা যেহেতু আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান গেট, তো অনেক স্টুডেন্টরা আসা যাওয়া করে, আর আশেপাশে অনেক হসপিটাল আছে, এখানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করতে হয় রেগুলারই। তো এই ইয়ার কারণে হচ্ছে প্রচুর যানজট হতো, আর অনেক মানুষ অনেক গ্যাদারিং থাকতো একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, মাদক বা সন্ধ্যার সময় দেখেছি অনেক চিন্তা, এবার সন্ধ্যার পরে অনেক চিন্তার ঘটনা ঘটতো। আমাদের ভার্সিটির অনেক স্টুডেন্টের সাথে হয়েছে এরকম। তো আরেকটা ইউনিভার্সিটির প্রধান, একজন হত্যা পর্যন্ত হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে। আর হচ্ছে এখানে একটা ইউনিভার্সিটির প্রধান ফটক যেহেতু, তো সেখানে এত দোকানপাট থাকা স্টুডেন্টদের জন্য একটা ভোগান্তি, এবং পাশাপাশি এতগুলো হসপিটাল যেহেতু আছে, এখানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আছে, তো এদের রোগীদের জন্য একটা ভোগান্তি, অনেক শব্দ হয়, অনেক সাউন্ড হয়, অ্যাম্বুলেন্স আসা যাওয়ার সমস্যা হয়। তো এর আগেও আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হচ্ছে এই দোকান উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তারা আবার এসে বসে গিয়েছে। তো আজকে আবার আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আজকে আবার এই উচ্ছেদের অভিযান চালাচ্ছি। আমরা আশা করব এরপর আর এখানে কোনো ধরনের তারা আবার আসার চেষ্টা করবে না। যদি আসে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। উনি সমস্যাগুলোর কথা বললো, আসলে এখানে যারা দোকান বসিয়েছিলেন তারা নিশ্চয়ই নিম্ন আয়ের মানুষ, আসলে তো তাদের জন্য স্থায়ী কোনো সমাধান কি হতে পারে বা আপনারা কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, স্থায়ী সমাধান, কিন্তু আমাদের এটাকে দেখতে হবে যে এটা আমাদের 3টা প্রতিষ্ঠান আছে। একটা হলো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, একটা হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটা হলো এটিআই। সো এখানের কোনো মানবিকতার কোনো এখানে সুযোগ নাই, কারণ এখানকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের এখানে যদি এরকম জায়গা একটা দখল করে রাখে, এটা কোনোভাবে কাম্য না। কারণ কিছুদিন আগে 5 আগস্ট পরবর্তী সময় এখানে একজন ছাত্র হত্যা হয়েছে, যদি একজন একটা পথচারী হত্যা হয়েছে, তারপরে এখানে শিক্ষার্থীরা আসলে বলছিলেন তাদের সমস্যাগুলোর কথা, এবং তারা বলছিলেন যে যেহেতু এখানে শিক্ষার্থী এবং রোগীরাই চলাচল করেন, কাজে কোনোভাবে এই ফুটপাতে দোকানপাট রাখাটা উচিত নয়। তবে আমরা এখানে যারা দোকানপাট বসিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদেরকে আসলে পূর্ব নির্ধারিতভাবে কোনো নোটিশ না দিয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে, সেজন্য তারা। সাকিব, আপনি আছেন এই অভিযানের সাথে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরো আপডেট জানতে পারবো। দর্শক, শাহেদুজ্জামান সাকিব আমাদের সহকর্মী যুক্ত ছিলেন আগারগাঁওয়ের ফুটপাতে অবৈধ দোকান এবং স্থাপনা উচ্ছেদ অভিযানের খবর নিয়ে। নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম 33% বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে মূল্যবৃদ্ধি। এতে নারায়ণগঞ্জের নিটিং, ডাইং ও টেক্সটাইল বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে বলছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। এই সমস্যা সমাধানে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন তারা। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত হাবিবুর রহমানের তথ্য ছবিতে।
নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 700 মিল এবং কারখানা রয়েছে। প্রায় সবগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে নিটিং, ডাইং ও টেক্সটাইলের ওয়াশিং প্ল্যান্টগুলি গ্যাস ছাড়া একেবারেই বিকল। এর মাঝেই নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। এতে শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ হয়েছে। পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে, যে বিল চলতি মাস থেকে কার্যকর হবে। হুঁশিয়ারি ও নিট ব্যবসায়ীরা বলছেন গ্যাসের এমন মূল্যবৃদ্ধিতে ক্ষতির মুখে পড়েছেন তারা। শিল্প মালিকরা বলছেন গ্যাসের প্রেসার না থাকায় দিনের বেলায় কলকারখানার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। তবে এ সমস্যা থেকে উত্তরণে বিকল্প জ্বালানির দিকে নজর দেবার কথাও বলছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। বর্তমান সরকার যদি গ্যাসের মূল্যটা বৃদ্ধি করে, আমরা যে মালগুলা নিটিং করার পর ডাইংয়ে দেই ওয়াশ করাইতে, ওই গ্যাসের দাম বৃদ্ধিতে ডাইংওয়ালারা আমাদের উপর একটা মূল্য বৃদ্ধির প্রভাব দিবে, আর এটা আমার মালের উপরে পড়বে, আমি আমার কাস্টমার কাছে বেশি নিতে দেবো। আমাদের অল্টারনেটিভ এনার্জি সোর্স যেমন সোলার, এগুলো নিয়ে আমাদের দ্রুত কাজ করে এগুলোকে যত দ্রুত আমরা এস্টাবলিশ করতে পারবো তত আমরা এই চ্যালেঞ্জের সাথে অ্যাডজাস্ট হতে পারবো। একটা মাল উৎপাদন করতে যদি আমরা $4 পরে পুরানদের, তাহলে নতুনদের পড়বে যে $4.30 মতো। সেক্ষেত্রে 30 সেন্ট বেশি দিয়ে মার্কেট করতে পারবে। এই 30 সেন্টের জন্য আমি মনে করি বর্তমানে যে আমাদের প্রাইভেট সেক্টরে তাদের নতুন করে আমাদের ইন্ডাস্ট্রি বা গ্রোথ করা অনেক সম্ভাবনা কম। এদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক জানান গ্যাসের দাম বাড়লেও শিল্প মালিকরা পণ্যের দাম বাড়াতে পারছেন না। অপচয়ে আসলে যদি আমরা রোধ করতে পারি আমাদের সর্বক্ষেত্রে গ্যাসের, তাহলে এটা সম্ভব। কিন্তু এই যে গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন ইনভেস্টররা যদি ইনভেস্টমেন্টে আগ্রহটা কমে যায়, সেটা আমাদের লস। দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে 266 কোটি 20 লাখ ঘনফুট। তবে দুটি এলএনজি টার্মিনাল চালু থাকলে গড় সরবরাহ থাকে 290 কোটি ঘনফুটের কিছু বেশি। সংশ্লিষ্টরা মনে করেন এই খাতের সবার সঙ্গে আলোচনা করে গ্যাসের সহনীয় মূল্য কাঠামো ঠিক করা জরুরি। হাসান আহমেদ, 71। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধানের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানে দাম কমেছে 80 থেকে 100 টাকা। পাইকাররা জানান দূর দূরান্ত থেকে বেশি লাভের আশায় মোকামে ধান এনে লোকসান গুনতে হচ্ছে। চালকল মালিক ও আড়তদাররা জানান মোকামে আনা বেশিরভাগ ধান ভেজা। এছাড়া আমদানি বেড়ে যাওয়ায় ধানের দর পতন হয়েছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। প্রতি মৌসুমে উৎপাদিত ধান নিয়ে কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওড়াঞ্চল থেকে পাইকাররা নদীপথে ধান নিয়ে আসেন এখানে। চলতি মৌসুমেও আসতে শুরু করেছেন তারা। প্রতিদিন এই মোকামে 80 থেকে 90 হাজার মণ ধান কেনা বেচা হচ্ছে। তবে আকস্মিকভাবে ধানের দাম কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকাররা। তারা জানান এক সপ্তাহ আগেও প্রতিমণ চিকন ধান 1100 টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 1030 থেকে 1050 টাকায়, আর মোটা ধান বিক্রি হচ্ছে 870 থেকে 900 টাকায়। অথচ পরিবহন সহ এই ধান আনতে খরচ হয় 1050 টাকা পর্যন্ত। দাম তো কমে আনছি 880 টাকা, এখন বেচি 825 টাকা। এখন 30 টাকা 20 টাকা করে বেচছে, আমরা অনেক টাকা লোকসান হইতেছে। সরকার লিড দরকার প্রথমে বাজারটা উঠতেছে এখন ব্যাপারে মারি আছে বাজারটা আমরা মারি আছি। দাম কমার পেছনে কোনো কারসাজি নেই বলছেন চালকল মালিক ও আড়তদাররা। তারা জানান আমদানি বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। এছাড়া মোকামে আসা বেশিরভাগ ধানই ভেজা হওয়ায় দাম কম দিতে হচ্ছে। বাজারটা একটু কমছে কারণ ধানটা একদম ভিজা। কৃষক ধান শুকায় গাছ বিক্রি করতেছে না, ধানটা ইয়ার থেকে আপনার জমির থেকে তুলতেছে লগে লগে মেশিনে, এই ধানটি সাথে আবার থেকে বিক্রি করে। ধান চালের বাজার দর স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি, 71।